অতসীর অবস্থা সত্যি ভালো না। সায়ন বুঝতে পারছে এতটা শখ হয়তো নিতে পারেনি। অনবরত হাত পা কাঁপছে মেয়েটার। বাম হাত দিয়ে ওকে কাছে টেনে এনে নিজের কাঁধে জোর করে মাথা রাখলো সায়ন। অতসী চোখ বন্ধ করে আছে। চোখের সামনে দিয়ানের চেহারা ভেসে উঠছে। কথাগুলো কানে বাজছে। এমনভাবে অতসী সব হারিয়ে ফেললো। দিয়ান বেছে বেছে ওর বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করলো। হ্যাঁ, রাইমা অতসীর বেস্ট ফ্রেন্ড। বোনের ভালোবাসা সে অনামিকার থেকে না, রাইমার থেকে পেয়েছে। যখন যখন বাবার কমতি অনুভব করেছে, রাইমার বাবা ওর মাথায় হাত রেখেছে। রাইমার মায়ের কাছে রাইমার আগে অতসী। রাইমার কোনো দোষ দেওয়া যায় না, কারণ ও তো জানেই না দিহান নামের কেউ অতসীর জীবনে ছিল। হ্যাঁ, অতসী যে বলতে চায়নি এমন নয়, কিন্তু ঢাকা থেকে টাঙ্গাইল, আবার টাঙ্গাইল থেকে ঢাকা যাতায়াত করতে করতে অতসীর দিনগুলো যাচ্ছিল। আজ অতসীর মনে হচ্ছে সে সত্যি মরে যাবে। গলায় কিছু একটা আটকে আছে, যা শ্বাস নিতেও খুব কষ্ট দিচ্ছে। সায়নকে ছাড়িয়ে অতসী দ্রুত উপরে উঠে যায়। ডুপ্লিকেটের উপরে তলার কাজের লোক সবসময় থাকে না। অতসী হয়তো নিজের ক্ষতি করবে এই ভেবে সায়ন দ্রুত গিয়ে ওকে ধরে। অতসী পাগলের মতো নিজের হাত পা ছুটছিল। বেগতিক অবস্থায় সায়ন দিশেহারা জড়িয়ে ধরল অতসীকে। এটাই যেন কাল হলো। না জানি পিচ্ছি অতসীর শরীরে এত শক্তি কই থেকে এলো। সে সায়নকে ধাক্কা দিয়ে সরিয়ে কষিয়ে থাপ্পড় মারে। কি পেয়েছেন আমাকে আপনারা? আমাকে কি মানুষ বলে মনে হয় না আপনার? যখন যা চাইবেন তাই করবেন। বলতে পারেন কি ক্ষতি করেছি আপনাদের? আমরা তো সব কেড়ে নিলেন, এখন শ্বাসটাও কেড়ে নিন। বাবার কাছে খুব বেশি ছিলাম। যখন বেশি, তাহলে রাস্তা থেকে কুড়িয়ে কেন এনেছিল বলতে পারেন? কেন মানুষ করলো? রাস্তায় পড়ে থাকতাম, কুকুর শেল খেয়ে নিত, তাহলে তো বেঁচে যেতাম। না, তা করেননি। কি করলো? বড় করলো। তারপর বলল নিজের খরচ নিজে চালাতে পারলে পড়ালেখা কর, না পারলে বাদ দে। ক্লাস 9 থেকে বেরিয়ে পড়েছিলাম নিজের পরিচয় বানাতে। বানিয়েও তো খুব ভালোই ছিলাম। সব পরিপূর্ণ হলো আমার দিহানের জন্য। কিন্তু কি করলেন আপনারা? আমাকে অনামিকার সতীন বানিয়ে দিলেন, দিহানকে সরিয়ে দিলেন। এসব হয়েছে অনামিকার জন্য। ওই অনামিকা সব কেড়ে নিল। আমি ওকে ছাড়বো না, ওকে আমি মেরেই ফেলবো। কথাগুলো বলে অনামিকার রুমে দিকে ছুটলো অতসী। অনামিকাকে কিছু একটা করার আগে অতসীকে হ্যাঁচকে টানে রুম থেকে বের করে আনে সায়ন। অতসীর করা কাজ আর কথাতে সায়নের রাগ তখন চরমে। কিছু না ভেবে অতসীকে আঘাত করে, ইচ্ছে মতো আঘাত করে। তার ধারণা ছিল অতসী তাকে বাধা দিবে বা কথা শোনাবে, কিন্তু না। অতসী চুপচাপ মার সহ্য করে গেল। একসময় সেন্সলেস হলে সায়নের হুঁশ ফিরে। তখন ওর টনক নড়ে। অতসীর সব পেলাম। অতসী চাইছিল সায়নকে মারুক, আর সায়ন তাই করলো। মেয়েটার জালে সে পা দিয়েছে। চোখে মুখে পানি দিতেও যখন জ্ঞান ফিরল না, তখন কল দিল ইফাতকে। ইফাত দিহানের সাথে ছিল, কোনোভাবে ম্যানেজ করে চলে আসলো। ইফাতের ধারণা ছিল অনামিকার কিছু হয়েছে, কিন্তু এসে দেখলো কাচের পাশে ফ্লোরে অতসী পড়ে আছে। পরনের শাড়ি অনেকটা লাল হয়ে গেছে, চোখে মুখের অবস্থা খারাপ। রেপ করেছিস ইফাত? সায়ন অবাক চোখে তাকিয়ে আছে। এতটা খারাপ সে না। আর তার বেস্ট ফ্রেন্ড তাকে এই কথা জিজ্ঞাসা করছে। থমথমে গলায় উত্তর দিল না। তাহলে এভাবে মেরেছিস কেন? সেসব পরে হবে, আগে ওর সেন্স পেরা। পুলিশ কেস আমি পারবো না। দেখ, এখন রাগের সময় না, প্লিজ ট্রিটমেন্ট শুরু কর, না হলে মরে যাবে। গ্রেট আইডিয়া। মেরে বাড়ির বাগানে পুঁতে দিতে পারে, কেউ জানবে না। ইফাত, জানি ভাই তোর রাগ হচ্ছে, কিন্তু ওকে আগে ট্রিটমেন্ট কর। সায়নের কথা উত্তর না দিয়ে ইফাত অতসীকে কোলে তুলে পাশের রুমে নিয়ে যায়। মেয়েটকে দিয়ে ওর চেঞ্জ করিয়ে দেয়। মোটামুটিভাবে ড্রেসিং করে মেয়েটার নাকের বা পাশের তিলটা দেখে ইফাতের দু চোখ ভরে উঠল। চুপচাপ সে বেরিয়ে গেল। যাওয়ার আগে সায়নের সাথে কোনো কথাই বলে যায়নি। ইফাত সচরাচর ড্রিঙ্ক করে না, কিন্তু ও আবার দিহানের পার্টিতে ফিরে এসেছে। পরপর কয়েকটা ড্রিঙ্ক নিল। শার্টে রক্ত লেগে গেছে। দিহান দূর থেকে ইফাতের কাছে গিয়ে বসে জিজ্ঞাসা করলো, দোস্ত কি হয়েছে, এত ড্রিঙ্ক করছিস কেন? আর রক্ত কার? দিহান, তোর ইপ্তির কথা মনে আছে? ইপ্তির কথা মনে থাকবে না কেন? আমাদের ছোট্ট পরীটা। সেবার ইপ্তি যখন কলেজের ট্যুরে গেল, মন খচখচ করছিল, কিন্তু আমিও স্বাধীনতায় বাধা দিতে চাইনি, তাই যেতে দিয়েছিলাম। পরীটা যেই যে বাস থেকে বেরিয়েছিল আর বাসায় ফেরেনি, আজও ফিরেনি। মৃত মানুষ ফিরে না ইফাত, তুই কি ভুলে গেছিস
আমরা ইপ্তির ক্ষতবিক্ষত লাশ পেয়েছিলাম চন্দ্রনাথের পাহাড়ে। আমার বোনটাকে আমি বাঁচাতে পারিনি আমি ওকে রক্ষা করতে। ইপ্তির পর আমি অতসীকে নিজের বোনের জায়গায় দিয়েছি। অতসীর নাকের বাপাশের তেল দেখে মনে হয় আমার ইপ্তি ফিরিয়ে এসেছে। ওর ভাইয়ের ডাকে আমাকে ইপ্তির কমতি বুঝতে দেয় না, কিন্তু আমি আমার এই বোনকেও বাঁচাতে পারলাম না। আমার চোখের সামনে আমার বোনের জীবন ধ্বংস করে দিচ্ছে ওই অনামিকার বাবা আর সায়ন। তুই জিজ্ঞাসা করছিলি না যে এই রক্ত কার? এই রক্ত অতসীর। মেয়েটাকে অবচেতন অবস্থায় রেখে এলাম। কথাগুলো ইফাত বলেছিল আর কান্না করছিল। দিহানের মনে হাজার প্রশ্ন করছে, কি বলছে ইফাত? অতসী তো সুস্থ গেল, কি হয়েছে? ইফাত ক্লিয়ার করে বল। ওরা তো মোস্ট হ্যাপিয়েস্ট কাপল, তাই না? হ্যাপিয়েস্ট কাপল? তার ছেলের সাথে কথা বললে ইফাত। সায়ন জোর করে অতসীকে বিয়ে করেছে। মানে কি বলছিস এসব? অতসী নিজ ইচ্ছে সায়নকে বিয়ে করেনি, খুব চেষ্টা করে পালিয়ে যেতে, কিন্তু যেতে পারেনি। সেদিন ওর বাবা ওকে খুব মারে, শেষ লাথিটা ওর মুখে মারে। ওর ঠোঁট কেটে রক্ত পড়ছিল, তবুও বিয়েতে রাজি ছিল না। তারপর ওর বাবা ওর মাকে মেরে ফেলার হুমকি দিলে বিয়েতে রাজি হয়। আর হ্যাপিয়েস্ট কাপল সায়নের জন্য অতসী শুধু একটা দাবার গুটি, যা দিয়ে অ্যাক্সিডেন্টকে করিয়েছিল এসব বের করতে চাচ্ছে সে। ইফাতের এসব কথা শুনে দিহান চমকে ওঠে। টেবিলে পরপর কয়েকবার বাম হাত দিয়ে আঘাত করে দিহান চিৎকার করে বলে, কেন আগে বলিসনি, কেন? আর সায়নের সাহস কি করে হয় আমার অতসীর গায়ে হাত তোলার? আমি ওর জান নিয়ে নেব। চল তুই আমার সাথে। তোর অতসী? ইফাত প্রশ্ন করে দিহানকে। দিহান ওদের মাঝের সবটা বলে দেয়। এটাও বলে যে অতসীকে দেখানোর জন্য ও ওর বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছে, কিন্তু সে অতসীকে ভালোবাসে। ওর প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে এসব করেছে। ইফাত দিহানকে থামিয়ে দেয়। অতসী ফিরবে না দিহান, কারণ আমি অতসীকে চিনি। ও নিজের জন্য কিছু ভাবে না। আর সব থেকে বড় কথা, রাইমা তোর বিয়ে করা বউ, তোর দায়িত্ব। তুই অতসীকে ছেড়ে দে দিহান। ও বাঁচলে বাঁচবে, মরলে মরবে। ওর কথা যদি তোর এতই চিন্তা হতো তাহলে তুই ওর জন্য অপেক্ষা করতি। তারপর না হয় যাক, বাদ দে। মেয়েটা যেমন আছে তেমন থাকতে দে। হয়তো কষ্ট হবে, কিন্তু বোন আমার ধৈর্যশীল মেয়ে, ঠিক কাটিয়ে উঠবে। কথাগুলো বলে ইফাত চলে গেল। দিহান চুপচাপ বসেছিল। না, কয়েকটা ঘন্টা আগে যদি এসব জানতো তাহলে এসব কিছু কিছু সে করতো না। এখন কি করবে? রাইমাকে জেদের বসে বিয়ে করলেও তাকে কোনোদিন অতসীর জায়গা কি সে দিতে পারবে? হয়তো রাতের আধারে পুরুষত্ব জেগে উঠবে, কিন্তু মন থেকে সে কোনোদিন মানতে পারবে না। বউ সেজে হাজারো জল্পনা কল্পনা নিয়ে বসে আছে রাইমা। আজ তার বাসর। কত স্বপ্ন থেকে এই রাত নিয়ে। বিবাহিত বান্ধবীদের থেকে শোনা বিভিন্ন কাহিনী, সিনেমা দেখে ছোট্ট ছোট্ট মুমেন্ট, কিংবা নিজের স্বপ্নগুলো। দিহানের উপস্থিতি বেশ বুঝতে পারে রাইমা। আরো গুটিসুটি মেরে বসলো। হঠাৎ কারো গানের গলা শুনতে পেল। সামনে তাকিয়ে স্ক্রিনে একটা মেয়ে বেগুনি রঙের শাড়ি পরে গিটার হাতে বসে গান গাইছে। স্ক্রিনে অতসী, পাশে দিহান বসে আছে। গুটিসুটিময় তাদের। বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল রাইমার। দিহান অপলকভাবে স্ক্রিনে অতসীর দিকে তাকিয়েছে। রাইমা, আপনাকে কিছু বলার আছে আমার। এরপর যদি মনে করেন আপনি মুক্তি চান তবে আমি দিয়ে দেব, কিন্তু এর জন্য আপনি অতসীকে কখনো দোষ দিতে পারবেন না। আমি অতসীকে ভালোবাসি। রাইমা কিছুটা আন্দাজ করছিল খুব কষ্ট হচ্ছিল, কারণ বাঙালি মেয়েরা তিনবার কবুল বলার সাথে সাথে মানুষটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। রাইমার জন্য পুরো পৃথিবী এখন দিহান। কিন্তু বাসর রাতে যদি কোনো মেয়ে জানতে পারে তার স্বামীর প্রাক্তন প্রেমিকা, তার বেস্ট ফ্রেন্ড, তার স্বামী এখনো প্রাক্তনকে ভালোবাসে, বাসর রাতে তাদের বাসর ঘরে বাজছে তার স্বামীর প্রাক্তনের সাথে কাটানো মুহূর্তগুলি ভিডিও, তাহলে অবশ্যই তার জন্য আজকের রাতটা কি স্মরণীয় নয়? দিহান এগিয়ে এসে রাইমার কাছে বসলো। ধীরে ধীরে সবটা বলল, সব, এমনকি বিয়ের কারণটাও। এখন রাইমা বুঝছে অতসী ওভাবে রিয়াক্ট করার কারণ। অতসীর জন্য রাইমা তো এটুকু করতেই পারে, কারণ সে দেখেছে তো মেয়েটা ছোট থেকে শুধু অবহেলা পেয়েছে। তাছাড়া অতসী রক্ত দিয়ে তার ভাইয়ের জীবন বাঁচিয়েছিল। অনেক ঋণ আছে মেয়েটার কাছে। যদি দিহান হয়ে থাকে সেসব কিছুটা শোধ হয়, তাহলে না হয় এতিম মেয়েটাকে রাইমা সব দিয়ে দেবে। হ্যাঁ, এতিম তো, যার বাবা থেকেও নেই, সে জীবনে শুধু হারিয়েছে। সে না হয় এই একটু সুখের ভাগিদার হবে। হাতের উল্টো পিঠে চোখ পানি মুছে জবাব দিল রাইমা, অসি যদি ফিরে আসে আমি অবশ্যই চলে যাব। আপনি ওকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। রাত একটু গভীর হয়ে অতসীর শরীর কাঁপিয়ে জ্বর এলো। বার দুয়েক বমি করতে সায়নের বেশ অস্বস্তি হচ্ছে। মেয়েটার মাথায় লেগেছে, আর মাথায় ব্যথায় পেলে যদি বমি আসে তাহলে অনেক বড় সমস্যা। একদিকে অনামিকা, অন্যদিকে অতসী। নিজের প্রতি রাগ হচ্ছে সায়নের। কিভাবে মেয়ে
তাকে মারলো। আসলে অনামিকা মেয়েকে মারার কথা বলাতে মাথা ঠিক ছিল না। হ্যাঁ, সায়নের একটা চাপা রাগ আছে অতসীর উপর। সেই রাগের বশে এমন করে সে। কারণ সায়ন তার মাকে খুব ভালোবাসেন। প্রথম দেখাতে নাকি ওর মা অতসীকে পছন্দ করে, কিন্তু অতসী বিয়ের জন্য না করে দেয়। সায়নের মা বড্ড অপমানিত হয়। সায়ন দেখতে যথেষ্টই হ্যান্ডসাম, স্মার্ট, টাকা পয়সাও কম না। তাও অতসী সায়নকে দেখতেও নাকি চাননি। এই নিয়ে সায়নের মায়ের মন বেশ খারাপ ছিল। এসব সায়নকে জানায় অনামিকা। তারপর ধীরে ধীরে পরিচয়। বুঝতে পারে অনামিকাকে সে ভালোবেসে ফেলেছে। অনামিকার প্রতি অতসীর অত্যাচার কুড়ি কুড়ি খেত সায়নকে। ওর লাইফে দুজন মানুষ যাদেরকে সায়ন সব থেকে বেশি সম্মান করে, তাদেরকে অতসী এতটাই অপমান করেছে। সায়ন যেদিন বলেছিল, ক্ষমা যতই মহৎ গুণ হোক না কেন, আমি প্রতিশোধ নিতেই পছন্দ করব, অতসীর পরনের কামিজ ভিজে গেছে। সায়নের মেয়েটকে রেখে চেঞ্জ করিয়ে দিল। অনামিকার কাছে ছিল, আবার অতসীর কাছে এসলো। মেয়েটকি কোনো আক্কেল জ্ঞান নেই, নাইটি পরিয়ে দিয়ে গেছে। এমনিতেই মেয়েটা জ্বরে কাবু হয়ে আছে। হঠাৎ চোখ গেল অতসীর গলার একটু নিচে। বুকের হাড় শুরু হয়ে গেছে, সেখান থেকে একটু নিচে বা পাশে বেশ খানিকটা লীল হয়ে আছে। না, অতসীকে সায়ন এখানে আঘাত করেনি তো? তাহলে মনে পড়ে গেল ওদের বিয়ের দিনের কথা। হ্যাঁ, অতসীর বাবা কিছু একটা দিয়ে ওকে মেরেছিল। তবে কি সেই থেকে দাগ? কালচে নীল হয়ে আছে। অতসী পাশ ফিরে। সায়ন চুপচাপ পাশে বসে আছে। সকালে ঘুম ভাঙল সায়নের। অদ্ভুতভাবে অতসী সায়নের হাতে মাথা রেখে ঘুমাচ্ছে। ঘড়িতে জানান দিচ্ছে 8:37। 9:30 দিকে ইফাত আসবে। অতসী, ওটা তো একটু, উঠে চেঞ্জ করে নাও না প্লিজ। ইফাত আসবে, তার আগে প্লিজ একটু চেঞ্জ করে নাও। সায়ন অতসীকে নিয়ে ওয়াশরুমে যায়। বাইরে দাঁড়িয়ে আছে। অতসী ফ্রেশ হয়ে বেরিয়ে অনামিকা রুমের দিকে পা বাড়ায়। কোথায় যাচ্ছ? যা কাজের জন্য আমাকে রেখেছেন সেই কাজ করতেই। তুমি অসুস্থ অতসী? ঘোড়ার আবার খোড়ার রোগ। তাচ্ছিল্যের সাথে কথাগুলো বলে অতসী বাইরে পা বাড়াতে ইফাত আসে। কেমন আছো দাদাভাই? আমি ভালো, তুমি? আমিও। আসো তো। কেন? কপালের কাঁটাটা দেখবো। লাগবে না দাদাভাই, আমি ঠিক আছি। যার সব শেষ সে কি আর একটু একটুতে? তুমি আসো। ইফাত জেদ। অতসী বড্ড ভালো লাগে, মনে হয় যেন সে আপন ভাই। অতসী একটাবার দিহানের কথা আমাকে বলতে বাদ দাও। তুমি ফিরবে দিহানের কাছে? কথাটা শুনে অতসী চমকে ওঠে। কি বলছে এসব? দিহানের কাছে ফিরবে মানে? দিহানের কাছে ফিরলে রাইমার কি হবে? সে জানে হারানোর কষ্ট কি। জানো তো, ক্লাস 5-এ থাকতে একদিন হেড স্যার সবার বাবাকে ডাকলো। যারা বৃত্তি দিবে তাদের বাবা যেন স্কুলে যায়। বাবাকে অনেক বলার পর বাবা গেল না। সেদিন যদি বাবা গিয়ে স্কুলের স্যারের সাথে কথা না বলে, তাদের বৃত্তি পরীক্ষা দিতে দিবেন না। পুরাতন হেড স্যার থাকলে কোনো ঝামেলাই হতো না। সেদিন অনামিকা আপকে নিয়ে বাবা মেলায় গিয়েছিল, শীতের মেলাতে। তাই স্কুলে যাওয়ার সময় তার হবে না। আমি সারা সকাল সকাল থেকে দুপুর অবধি অপেক্ষা করলাম, বাবা এলো না। বিশ্বাস ছিল আসবে, কিন্তু আমার ছোট্ট মনের বিশ্বাস সেদিন ভেঙে যায়। মিটিং শুরু হয়, কিন্তু বাবা আসে না। জানি না সেদিন কিসের মিটিং ছিল, তবে স্কুলে 700 টাকা জমা দিতে হয়েছিল। এত কষ্ট করে নেওয়া প্রিপারেশনগুলো বৃথা গেল। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ব্যাগ নিয়ে আসছিলাম। রাইমা দৌড়ে এসে হেড স্যার আমাদের ডাকছে, যারা যারা বৃত্তি পরীক্ষা দিবে আমাকেও যেতে বলছে। কাঁদো কাঁদো মুখ করে যখন বললাম আমার বাবা তো আসেনি, আমাকে দিবে না পরীক্ষা দিতে, কাঁধে কারো হাতের স্পর্শে আমি দেখি রাইমার বাবা আর মা দুহাতে আমার দুহাত ধরে বলেছিল, কেন আমি কি তোর বাবার মতো না? আমি কি পারি না আমার অতসী মায়ের এইসব ছোট্ট ছোট্ট দায়িত্ব নিতে? সেদিনের পর থেকে হিসেব ছাড়া আমি তাদের পাশে পেয়েছি। ঈদের দিন আমাকে কেউ খাইয়ে না, ওরা কেউ খেত না। আমার সাথে সব জিনিস ভাগ করে নিত। হয়তো রাইমা হাসতে হাসতে আমার জন্য সব ছেড়ে দিবে। কাকা কাকি হয়তো আমার মুখের দিকে তাকিয়ে সব সহ্য করবে। তাই বলে দাদাভাই আমি এতটা খারাপ না যে ওর সব কেড়ে নেব। তোমার বন্ধুকে বলো আমার রায়ের খেয়াল রাখতে। দরজার পাশে দাঁড়িয়ে সায়ন সবটা শুনল। আশ্চর্য, অতসী অনামিকার সাথে ঘটে যাওয়ার কাহিনী কেন বলল? অনামিকা তো বলেছিল অতসীর জেদের কারণে বাবা অতসীকে নিয়ে মেলায় যায়, আর ওর বাবা স্কুলে মিটিংয়ে অ্যাটেন্ড করেনি, টাকাও দেয়নি, তাই তো বৃত্তি দিতে পারেনি। সায়নের কাছে বড্ড গোলমেল লাগছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে। সেদিন অনামিকার চোখের পানি না আজকের অতসীর চোখের পানি। তবে এটা শিওর,
অতসী চাইলে রাইমাকে সরিয়ে দিতে পারত, কিন্তু এত ত্যাগ। বাধ্য হয়ে সায়ন নার্সের ব্যবস্থা করলো, অতসীর জন্য না, অনামিকার জন্য। অতসীকে সে বকে ধমকিয়ে খাবার খাইয়ে দিতে পারে, কিন্তু অনামিকার কি হবে? অনামিকার জন্য অন্য মানুষের প্রয়োজন, কারণ সায়ন নিজে পারে না ওর ড্রেস চেঞ্জ করতে কিংবা অন্য কাজ করতে। জড়তা কাজ করে, করবেই না বা কেন? অনামিকাকে তো এখনো সায়নের কাছে বিয়ের আগের মতোই। বিয়ের পর যে সময়টা অনামিকা সুস্থ ছিল, ওদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, আলাদা আলাদা থাকতো। কথা ছিল সেদিন সবাইকে পরিচয় করে ঘরে তুলব, যেদিন নতুন সম্পর্ক এগিয়ে যাবে। তাই হয়তো সায়নের অনামিকার প্রতি কিংবা ওর শরীরের প্রতি স্পর্শ করতে দ্বিধায় ফেলে দেয়। সেদিক থেকে অতসীর দিক প্রতি কোনো জড়তা কাজ করছে না। পরপর কয়েকটা হাঁচি দিল অতসী। সায়ন কাউকে বসে দেখছিল। হাঁচি আসলে অতসী মাথা দুলাতে যাতে না দিতে হয়, আবার হাঁচি না আসলে কটন বাড নাকের ভিতর ঢুকে দিচ্ছে, কিন্তু তাও থামছে না। সায়ন উঠে এসে চুপচাপ ওর মাথা ধরল, সাথে সাথে গড়গড়িয়ে বমি করে দিল অতসী। সায়নের মনে হচ্ছে দেই এক থাপ্পড়। অসুস্থ না হলে অবশ্যই মায়ের খেত, কিন্তু এখন কিছুই বলল না। মেয়েকে দিয়ে সব পরিষ্কার করিয়ে নিয়ে নিজেও ফ্রেশ হয়ে এলো। অতসী জ্বরে কাঁপছে। 5 দিন আগে তো অ্যান্টিবায়োটিক দিবে না, এই 5 দিনে শুধু প্যারাসিটামল খেতে হবে, তাই কিছু আর করা যাচ্ছে না। ইফাদের কল থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলল সায়ন। অতসীর জ্বর কমেছে কিছুটা। তারপর সায়ন অতসীর করা কাজগুলোর কথা বলল, চুপচাপ শুইয়ে রাখতে। কিছু খাইয়েছিস? আচ্ছা শোন, তোকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ বল, অনামিকার সাথে কি বিয়ের আগে মেলামেশা করছিস? ঠিক কি বলতে চাইছিস? তোরা কি ফিজিক্যাল ইনভলভ ছিলি? তোর কি মাথা খারাপ? আমাকে তোর এমন কেন মনে হয়? ইনফ্যাক্ট অনামিকার সাথে আমার আজ অব্দি ফিজিক্যাল কিছুই হয়নি। শিওর তুই? আমি না তো কি তুই শিওর হবি? আচ্ছা অতসীর খেয়াল রাখিস। বেশ চিন্তিতভাবে কল কেটে দিল ইফাত। সায়নের কথাগুলোর সাথে তার হাতে থাকা রিপোর্টগুলো তো মিলছে না। কোথাও কি কিছু একটা ভুল হচ্ছে, নাকি অনামিকা নিজেই একটা মরিচিকা? ইফাত রিপোর্টগুলো হাতে নিয়ে বাংলাদেশের বেস্ট গাইনোকোলজিস্ট মিস্টার ফাতেমা ইব্রাহিমের কেবিনে দিকে এগিয়ে বাড়ছে। অথচ জ্বর দ্বিগুণ বেড়ে চলেছে। একদিকে অতসী, অন্যদিকে অনামিকা। আশ্চর্য হলেও সায়ন অতসীর সাথে আছে। জ্বরের তাপে অতসী পুরো লাল হয়ে গেছে। হঠাৎ মায়ের বলে একটা কথা সায়নের মনে হলো। একদিন মা জ্বর নিয়ে একটা হাদিস বলেছ। আয়সা রাদিয়াল্লাহু তাআলা সাল্লাম বর্ণিত হাদিসে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, জ্বর হয় জাহান্নামের তাপ থেকে, কাজে তোমরা ঠান্ডা পানি দিয়ে তা ঠান্ডা করো। সায়ন অতসীর মাথায় জলপট্টি দিল। গা মুছিয়ে দিবে কিনা চিন্তা করতেই আবার ফিরে এলো। হাত পা গলা ভালো করে মুছিয়ে দিল। মাঝে মধ্যে গিয়ে অনামিকার খোঁজ নিচ্ছে। ইফাত ঘন্টায় ঘন্টা কল দিচ্ছে, শুধু একটাই কথা, কিছু খাইয়ে মেডিসিন খাইয়ে দিতে পারলে কিন্তু কপাল সায়নের। এই মেয়ে একটু পানি খেলেই বমি করে ফেলছে আর থরথরে কাঁপছে। এভাবে রাত 12টা বাজলো। আবার ইফাত কল দিয়েছে, কিছু খেয়েছে? একটু আপেল খেয়েছিল। মেডিসিন? না, বমি করছে আবার। ভাই কিছু একটা কর, নইলে মেয়েটা মরবে। চুপচাপ শুয়ে রাখ। আর শোন, আমার বোনের চুলগুলো মাশাআল্লাহ অনেক বড়। চুল ভেজাবি না, না হলে ঠান্ডা বেশি লাগবে। আজ আমার নাইট আছে, তাই কাল আসবো। আচ্ছা। কল কেটে দেখে অতসী বিছানায় বসে আছে, সবে ড্রেস চেঞ্জ করছে। সায়ন এসে বাঁ হাতে ওর কোমর পেঁচিয়ে বিছানায় আতশোয়া হয়ে ওর মাথা জোড়া করে সায়নের বুকে রাখে। অতসী প্রথমে উঠতে না চাইলেও উঠতে পারে না। মিস্টার মামুদ, বলো, আমাকে ছাড়ুন, আমি ওয়াশরুমে যাবো, বমি আসছে। সায়ন ডান হাতে অতসীর হাত চেপে ধরে। হায় আল্লাহ, এত পিচ্ছি পিচ্ছি হাত! সায়নের এক হাতে দুটো হাত এঁটে যাচ্ছে। অতসী, আমার 3টে স্বপ্নের কথা বলো তো। আমার 3টে স্বপ্ন? হ্যাঁ। আচ্ছা, আমার একটা গাভী থাকবে, আমি চুনু চুনু করে দুধ পান করব। আমার অনেকগুলো হাঁস মুরগি থাকবে, অনেকগুলো ডিম পান করবে, আমি সেগুলো বিক্রি করব। আমার হাফ ডজন বাচ্চা কাচ্চা থাকবে। সায়ন অতসীর কথা শুনে ওর দিকে তাকায়। অবাক হওয়া সব স্বপ্ন। আসমান থেকে সে অবস্থান করছে। আর ইউ শিওর? হ্যাঁ। হ্যাঁ, এসব অদ্ভুত স্বপ্ন কোথায় পেলেন? আর চুনু চুনু কি? যখন দুধ পানাবে তখন একটা শব্দ হয়, চুনু চুনু। অতসীর কথা শুনে গা কাঁপিয়ে হাসতে লাগলো। অতসী বেশ রাগ হলো, হাতে হাতে জোরে চিমটি কাটলো। আউচ! কি করছো কি? হাসলেন কেন? আচ্ছা হাসবো না, কিন্তু তোমার সব স্বপ্ন পূরণ করব। হ্যাঁ। কি হলো? আপনি পূরণ করবেন মানে? করবে তো দিয়ানজি। হোয়াট? দিয়ান কেন? তোমার বাচ্চার বাবা হতে যাবে।
তুমি ভুলে গেছো তুমি আমার লিগ্যাল ওয়াইফ। আপনি খুব খারাপ। আপনি আমার থেকে সব কেড়ে নিয়েছেন, আমার ধ্যানকেও কেড়ে নিয়েছেন, আমার সব শেষ করে দিয়েছেন, আমার ধ্যানকে কাঁদিয়েছেন, আমাকে মেরেছেন। আমি আপনাকে খুন করব, তারপর পালিয়ে যাব ধ্যানের সাথে। দেখবেন তখন মজা কাকে বলে। কথাগুলো বলে অতসী সায়নকে মারতে থাকে। সায়ন পুরোপুরি অবাক। অতসী ঝড়ের ঘরে এমন করছে, গা তো পুড়ে যাচ্ছে। না হলে অতসী এমন করার মেয়ে না। অন্তত পালিয়ে যাওয়ার প্ল্যানের কথা সায়নকে বলতো না, অন্য সময় হলে রিয়াক্ট করতো, কিন্তু এবার করলো না। চুপচাপ অতসীকে নিজের সাথে জড়িয়ে নিল সায়ন। আচ্ছা, কোনো জড়তা কাজ করছে না কেন? মনে হচ্ছে সব স্বাভাবিক, কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। অনামিকার প্রতি অস্বস্তি, অথচ অতসীর প্রতি স্বাভাবিক ব্যবহার সায়নকে ভাবিয়ে তুলছে। অতসী কিছু খাবে? কি? চুমু? হোয়াট? আর ইউ কিডিং উইথ মি? আই এম সিরিয়াস মিস্টার মাহমুদ। ওয়ান কন্ডিশন অ্যান্ড ওয়ান অ্যান্সার। হোয়াট? তুমি মিল্কশেক খেয়ে নেবে? আর একটা উত্তর দাও। কি? দিহান কখনো তোমাকে কিস করছে? না। কেন? দিহান বলতো আমি ওর লেডি লাক। আমাকে কিভাবে অপবিত্র করবে? সম্পর্কের বৈধতা পেলেই না হয় সব হবে। আচ্ছা, সায়ন যেন মনে মনে এটাই প্রার্থনা করছো। উত্তর পেয়ে ঠোঁটের কোণে হাসি ফুটছে। অতসীর দিকে মিল্কশেক এগিয়ে দিল। প্রথমে নাইনুকুর করলেও পরে পুরোটা খেয়ে মেডিসিন খেয়ে বিছানায় দুপা তুলে বলল, অতসী আমার চুমু। সায়ন ভেবে পাচ্ছে না কি করবে। এভাবে কি ঠিক হবে? এরপর অতসীর হাতে আলতো করে চুমু দিল। এটা কি? তুমি যা চাইলে? তোমার ভাষা চুমু। এটাকে হামি বলে। চুমু হয় গভীর, যেখানে ভালোবাসা, আবেগ, অনুভূতি প্রকাশ পায়। হয়েছে, এবার ঘুমাও, আসো। অতসী জোর করে নিজের সাথে জড়িয়ে ঘুমিয়ে পড়ল সায়ন। কিছুক্ষণ পর খেয়াল করলো অতসী গভীর ঘুমিয়ে, কিন্তু দুজনেই ঘেমে গেছে। অতসীর জ্বর ছেড়েছে, অতসীর ভেজা শরীর সায়নকে ভিজিয়ে দিচ্ছে। গায়ের টি শার্ট লেপটে গেছে। সকাল 7টার দিকে ঘুম ভাঙলো অতসীর। মাথা প্রচণ্ড ব্যথা। নিজেকে সায়নের বাহুতে আবিষ্কার করে বেশ অবাক। তারপর আবার এই লোকে এমন খালি গায়ে কেন? এসব ভাবতে পারছে না অতসী, তাই চুপচাপ উঠে ফ্রেশ হয়ে অনামিকাকে দেখতেছে। হ্যাঁ, অনামিকা ঠিক আছে, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। নিচে এসে এক পিস ব্রেড আর একটু পানি খায়। সব যেন তেতো করলা। রুমে এসে সায়ন এখনো ঘুমাচ্ছে। এই লোক এখানে কি করছে? কাল তো দিনে বেশ যত্নআত্তি করছে, সব কেড়ে নিয়ে এত আদিক্ষেতা। উপায় নেবে অতসী আবার গিয়ে বাপাসে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর সায়ন কল আসে। অতসী ডিস্টার্ব হবে বলে দূরে গিয়ে কথা বলে। যেহেতু অফিস যাচ্ছে না, তাই ফ্রেশ হয়ে অনামিকাকে দেখে ব্রেকফাস্ট করে আবার অতসী রুমে। অতসীকে সে চোখে হারাচ্ছে, অথচ কেন? 4টা দিন কেটে গেল। অতসী মোটামুটি সুস্থ, তাই সায়ন আজ অফিসে যাচ্ছে। অতসী নিচে কফি বানিয়ে এদিকে সায়নকে ডেকেই যাচ্ছে। কোমরে শাড়ির আঁচল গুজে সায়নের সামনে দাঁড়ালো অতসী। কি সমস্যা মিস্টার মাহমুদ? অফিস যাবো তুমি জানো না? তো আমি কি করবো? টাই বেঁধে দিবি কে? আমি পারবো না। কেন? আপনি তো কত লম্বা, আমি নাগাল পাই না। কোমরে ব্যথা লাগে তো। সায়ন 2 হাত আঁকড়ে অতসীকে উঁচু করলো। তবুও বাঁধতে হবে। অতসী চুপচাপ বেঁধে দেয়। এই লোকের মতিগতি কয়েকদিন যাবৎ, বিশেষ করে অসুখের সময় থেকে ভালো লাগছে না। কি চাই কে জানে? এমনভাবে কথা বলে ব্যবহার করে যেন আমি তার বিয়ে করা বউ। বউ? হ্যাঁ, আমি তো তার বউ। তার প্রথম বউয়ের জন্য আনা দাসী। সে চাইলে আমার সাথে এসব করতেই পারে। এসব মনে মনে ভাবতেই বাধা শেষ হয়ে যায়। সায়ন ছেড়ে দেয়। নার্স বাদ দিয়ে দিন, আমি এখন সুস্থ। তোমার চিন্তা না করলেও হবে। ঠিক সময় খেয়ে নিবে, আজ আসতে লেট হবে। অনামিকার সাথেই থাকবে। আর শোনো, বিশ্রাম নেবে। ইফাত আসলে যা যা বলবে মন দিয়ে শুনবে। শান কথাগুলো বলে চলে যায়। অতসী নিজের রুমে গিয়ে লম্বা শাওয়ার নেয়। কেমন যেন নিজের শরীর দিয়ে জ্বর স্মেল আসলে। প্রায় 2 ঘন্টা পর শায়ন মিটিং শেষ করে সামনে ল্যাপটপ নিয়ে বসলো। বসার ফুটেজে স্ক্রিন অন হতে চক্ষু চড়ক গায়। দিহান? দিহান বাসায় কি করে? আর ওর সাহস কি করে হয় এভাবে অতসীকে জড়িয়ে ধরে? দিহান অতসীর হাত টেনে ধরে বাইরে নিয়ে যাচ্ছে। তবে কি সত্যি অতসী দিহানের সাথে চলে যাবে? প্লেস বাড়ির সামনে সায়নের মৃত সুবাসী পাঁজরে দাঁড়ানো। দৌড়ে সায়ন ভিতরে গিয়ে পুরো বাসা অতসীকে খুঁজে পেল না। তবে কি সত্যি অতসী দিহানের সাথে চলে গেছে? বাসায় এতগুলো লোক, এতগুলো গার্ড, কেউ কেন দিহানকে আটকানি? অতসী বলে জোরে চিৎকার করে ড্রয়িং রুমে থাকা শোপিসের কর্নারে জোরে আঘাত লাগে। কাঁচের দেওয়ালে নিমেষ ভেঙে যায়। মাথা নিচু করে বসে আছে সায়ন। চোখে মুখে রাগ স্পষ্ট, দৃষ্টি নিচের দিকে। কাজের লোকগুলো তৎক্ষণাৎ চুপচাপ দাঁড়িয়ে আছে এক কোণে। হঠাৎ খেয়াল করলো খালি পায়ে, লাল পাড়ে কালো শাড়ি পরা কেউ সায়নের সামনে দাঁড়িয়ে আছে। মুখ তুলে তাকাতে দেখলো অতসী। বাম হাতে আঁচলের সাথে পেঁচাচ্ছে, আবার খুলছে।
সায়ন 1 মিনিট অপেক্ষা করে না, হাত ধরে টানতে টানতে অতসী রুমের দিকে এগিয়ে নেয়। জোর করে ওয়াশরুমে নিয়ে শাওয়ার অন করে অতসীকে ভিজিয়ে দিচ্ছে। অতসীর 2 হাত, গলা, পিঠ কিছু একটা ধুয়ে ফেলার চেষ্টা করছে। অতসী চুপচাপ সহ্য করলো। এখন মনে হচ্ছে চামড়া সহ তুলে ফেলবে এই লোকটা। হচ্ছে কি মিস্টার মাহমুদ? আমার তো লাগছে। সায়ন চুপচাপ ওর কাজ করেই চলছে। এবার অতসী জোর করে সরে এলো। সায়ন চোখ তুলে ওর সামনের দিকে তাকাতে অতসীর চোখ পড়লো সায়নের লাল টকটকে হয়ে যাওয়া চোখ দুটো। লোকটা অদ্ভুত, এভাবে কেউ ভেজে? অফিস থেকে এসে কোট, টাই, এমনকি জুতাও খুলে নেই। আল্লাহ, এ আবার নতুন কি মুসিবত! সায়ন অতসীকে আবার টেনে শাওয়ারের নিচে এনে 2 হাতে আঁকড়ে ধরে উপরে উঠিয়ে নিজের কপালের সাথে কপাল ঠেকিয়ে রাখে। পানিতে ভিজছে। অতসী নাক দিয়ে শ্বাস নিতে পারছে না। বারবার মুখে এসে পানি জমা হচ্ছে, অথচ নড়েচড়ে লাভ নেই। অতসীর মুখের ভিতর পানি জমে খুব সুন্দর করে সম্পূর্ণ পানি সায়নের দিকে দিল। সায়ন চোখ খুলে তাকিয়ে ওকে নামিয়ে নিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, এটা কেমন ব্যবহার? আপনি বলুন, এটা কেমন ব্যবহার? কই ছিলে তুমি? ছাদে। আমাকে না বলে কোথাও গেলে খুন করে ফেলবো। হুম, যান, বের হন, আমার শীত লাগছে। এই না না, বের হবেন না। এই নিন, টাওয়াল চেঞ্জ করে নিন, আমি রুমে যাচ্ছি। না, তুমি থাকো, আমি যাচ্ছি। আপনি এত ঠেটা কেন? এই অবস্থায় পুরো রুমে গিয়ে রুম নষ্ট করবেন? পরিষ্কার কে শুনবে শুনি? এগুলো মেড কি আসে ঘাস কাটার জন্য? হ্যাঁ, ওরা মানুষ। নিচে কি করছে সেগুলো ওরাই তো পরিষ্কার করছে। চুপচাপ যা বলছি তাই করুন। শাহান ওয়াশরুম থেকে বেরিয়ে এসে অতসীর চুল মুছতেছে। অতসী দিহানের সাথে যায়নি, এটাই অনেক। কিন্তু দিহান এত সহজে কেন ছেড়ে গেল? নাকি অন্য কোনো প্ল্যান করছে? না, জানতে হবে। অতসী, প্লিজ লক্ষ্মীটি, 1 কাপ কফি দাও। দিচ্ছি, কিন্তু আমাকে কখনো লক্ষ্মী বলে ডাকবেন না। এটা আদরের ডাক। আমি তোমার স্বামী, আমি নাম ধরে ডাকতেই পারি, আমার অধিকার আছে। শুধু আমাকে নয়, অন্য কাউকে লক্ষ্মী বলে ডাকলে ইমান নড়ে বড়ে হয়ে যায়। ঠিক বুঝলাম না। লক্ষ্মী, যাকে হিন্দুরা ধন, ঐশ্বর্য, সৌভাগ্যের অধিষ্ঠাতা দেবী মনে করে, তাই এই শব্দ দিয়ে তারা উক্ত বিশ্বাসকে স্মরণ করে। আর মুসলমানরা কোনো দেবদেবী, ধন সম্পদ, সৌভাগ্যদাতা বিশ্বাস করতে পারে না। করলে তার ইমান থাকবে না। তাই এটা সুস্পষ্ট সিরিকি ও কুফরি কথা। এই শব্দটি বর্জন করা প্রতিটি মুসলমানের কর্তব্য। আল্লাহ বলেন, তারা কি জানে আল্লাহ যার জন্য যা রিজিক প্রশস্ত করেন তার জন্য ইচ্ছা সীমিত করেন। এতে রয়েছে মুমিনদের জন্য নিদর্শন। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন বিষয় কতই না সুন্দর, যার সকল অবস্থা তার জন্য কল্যাণকর। আর এটা একমাত্র মুমিনদের বৈশিষ্ট্য। যদি সে নিয়ামত ও সুখ লাভ করে, তাহলে সেখানে শুকরিয়া আদায় করার ফলে তার জন্য কল্যাণকর। আর যদি সে মুসিবতে আক্রান্ত হয়, তাহলেও ফলে এই অবস্থায় তার জন্য কল্যাণকর। সায়ন অতসীর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। অতসী অনামিকা দুজনের জন্য এক পয়সার এপিট ওপিট। অনামিকার মুখে সারাদিন ব্র্যান্ডেড কসমেটিক, কিন্তু ডিজাইনের ড্রেসের নাম থাকতো। অথচ অতসী ঠিক যেন তা একজন পারফেক্ট রমণীর হওয়া উচিত। কিন্তু সায়ন অনেক প্রশ্ন জমিয়েছে, যার উত্তর শুধু অনামিকা। ল্যাপটপে ফুটেজ অন করে কানে ইয়ারফোন লাগালো সায়ন। স্ক্রিনে দেখা যাচ্ছে দিহান আসছে অতসীর সামনে। অতসী সবে রুম থেকে বেরিয়েছে। দিহান দৌড়ে ডুপ্লেক্সের উপর তলায় অতসীর রুমের সামনে এসেই অতসীকে জড়িয়ে ধরে। অতসী চুপচাপ। কিছুক্ষণ পর দিহান অতসীকে ছেড়ে ওর হাত ধরে বলে, চলো মাই লেডি, 1 মুহূর্ত থাকতে হবে না। কি বলছেন এসব? ছাড়ুন। মানে কি? ছাড়বো তো, আগে চলো। আমি সব শুনেছি, আগে বলনি কেন? এভাবে সব শেষ করে দিতে পার না অতসী, তুমি চলো, সব ঠিক করে দেবো, আই প্রমিস। কি ঠিক করবেন? আমরা এখান থেকে বেরিয়ে প্রাইভেট জেটে করে সিঙ্গাপুর যাব, তারপর ওখান থেকে তোমাকে নিয়ে অনেক, সেখান থেকে সায়নকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে। ব্যাস, সব ঠিক হয়ে যাবে। আর রাইমা? রাইমা সব জানে, ও বলেছে ও চলে যাবে, তুমি চলো। এই বলে দিহান অতসীর হাত ধরে টান দেয়। এটা হয় না দিহান, রাইমার কি দোষ? দিহান, আমি তোমার দিহানজি। দিহান কেন বলছো? কারণ আমি পারবো না রাইমার সুখের বাধা হয়ে দাঁড়াতে। মেয়েটা কি শুধু রাইমা বলে ত্যাগ করছে? তোমার মনে হয় তুমি আমার সাথে না গেলে আমি নাচতে নাচতে রাইমাকে নিয়ে সংসার করবো? তাহলে সরি, আমি পারবো না। রাইমা আপনার বিয়ে করা বউ, আর আপনি তো জানেন রাইমা আমার জন্য কি। রাইমার জায়গায় অন্য কোনো মেয়ে হলেও হয়তো আমি আমার জায়গা ছাড়তাম না, কিন্তু রাইমার সুখ
কেড়ে নিতে পারবো না। রাইমার বাবা মার অবদান আমার কাছে জীবনে অনেক। আমি জেদের বসে রাইমাকে বিয়ে করেছেন তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আপনি সাকসেসফুল মিস্টার মেহবুব। আপনি যদি একটু অপেক্ষা করতে চান, যাই হোক আপনি চলে যান। অতসী প্লিজ এত বড় শাস্তি দিও না। আপনি প্লিজ আমাকে আত্মহত্যা করতে বাধ্য করবেন না। অতসী পাগল হলে রিহান ডান হাত অতসীর মাথা রাখে। আপনি আপনাদের সম্পর্ককে সুযোগ দিবেন, রাইমার সব স্বপ্ন পূরণ করবেন। এমনটা না করলেও পারতে। তুমি জানো আপুর পরে তুমিই আমার সব। রিহান আমি ছিলাম, সময়ের স্রোতে আমি হারিয়ে যাচ্ছি। আপনাকে রাইমাকে আঁকড়ে ধরে বাঁচতে হবে। লাইফটা কোনো গেম না। অতসী প্লিজ চলো। রিহান আমি পারবো না। অতসীর চোখের কোণে রিহানের চোখের কোণে পানি। অতসী কখন থেকে কাঁদছে। তুমি এত বোকা কেন মেয়ে, এত বোকা কেন? কেন মানুষকে তোমাকে ছোট করে অবহেলা করার সুযোগ দাও? একটু বলবে? যারা তোমার ধারে কাছে আসার যোগ্যতা রাখে না, তারা তোমাকে কথা শুনিয়ে যায় আর তুমি চুপচাপ থাকো, কোনো প্রতিবাদ করতে পারো না। যদি শুরুর থেকে সেসব মানুষকে জবাব দিয়ে আসতে, তাহলে আজ এত দূর আসতে না। সাহস কি করে পায় কেউ তোমাকে কিছু বলার? কি প্রয়োজন সেসব মানুষকে সম্মান দেওয়ার যারা তোমাকে দিচ্ছে না? একসময় আপনি বলতেন এসব ইগনোর করতে, সমালোচনা সহ্য করতে। এসব বাধা না আসলে উপরে ওঠা যায় না। ভুল করেছি আমি। আমার উচিত ছিল তোমাকে তখন থেকে এসব বিষয়ে সাবধান করা। প্রথম প্রথম যদি আমি এসব কথার উত্তর দিতে, তাহলে আজ কেউ কথা বলার আগে 10 বার ভাবতো। অতসী লাইফে তোমার চিন্তা তোমার। এখন কোনো মানুষকে কোনো ইম্পর্টেন্স দিও না যারা আগেও খাবে তলারও কুড়াবে। প্রমিস করো। যদি কোনোদিন মনে হয় তোমাকে এই সম্পর্কে অপমানিত হতে হচ্ছে, তুমি সেদিন বেরিয়ে আসবে। আমি তোমার জন্য সবসময় থাকবো। আজ থেকে বন্ধুর মতো পাশে পাবে। রাইমার সাথে আমাদের সম্পর্ককে আমি সুযোগ দেবো, কারণ আমি তোমায় ছুঁয়ে বলছি কি না, সুযোগ দিলে আমার মনে হয় তুমি থাকবে আজীবন। তাকিয়ে আছে অতসীর দিকে। অতসী ভাবলেছেন ভাবে রুদ্র মাহমুদের শাহদুল্লার কবিতাটি আবৃত্তি করে চায়ের কাপে চুমুক দিল। এই 5 দিনে ওর পেটে খাবার খুব কম পড়েছে, যা পড়েছে তা বমি করে বেরিয়ে গেছে। একটু শক্তি নেই। তার উপর ধ্যানের সাথে দেখা। মন থেকে কিভাবে যে ওর সামনে ছিল অতসী নিজেও জান না। হাত পা ভেঙে আসছিল, মাথা ঝিমঝিম করছিল, তবুও সাহস শক্তি জুগিয়ে দাঁড়িয়েছিল। ধ্যানের প্রতিটা কথা হয়তো উত্তর দেয়নি, কিন্তু রাইমার জন্য কোনো ক্ষতির কারণ নিজে হয়নি। চা মুখে দিতে পেটের ভিতর মোচড় দিল। এই বুঝি বমি এলো। কিন্তু এভাবে চলবে না। শারীরিকভাবে সুস্থ হলে অবশ্যই মন থেকে শক্তি আসবে। তোমার সাহস কি দিন দিন বাড়ছে? সাহস জন্মগতভাবেই আছে, দেখতে চাচ্ছেন? সুস্থ হয়েছে মনে হচ্ছে। জি। সো স্টে অ্যাওয়ে অফ মি, নইলে হাড্ডি গুড্ডি ভেঙে দেব। সায়ন কিছু বলার আগে ইফাত এসে হাসে। ইফাত 2 হাতে 2 পকেটে এগিয়ে দেয় অতসীর দিকে। দাদা ভাই, এগুলো কি? যা খেলে আপুমনি দ্রুত শক্তি পাবে। পেয়ারা আম। তুমি কি করে জানলে আমার খেতে ইচ্ছে করছিল? বোনের মনের খবর আমি রাখবো না তো কে রাখবে? ধন্যবাদ। আচ্ছা, চা না কফি? ঠান্ডা 1 গ্লাস পানি আমি নিয়ে আসছি। ইফাত সায়নের দিকে ঘুরে বসলো। বন্ধু নয় সায়ন, দিহান, ইফাত 3 ভাইয়ের থেকেও বেশি। দিহানের বিষয়টা ইফাত আগে জানলে সায়নের সাথে অতসীর বিয়ে যেভাবেই হোক বন্ধ করে দিত। অনামিকা যে অ্যাটেনশন শিকার ইফাত খুব ভালো করেই জানে। অতসীর প্রতি সায়নের রাগ ছিল কেন? অতসী ওর মাকে ফিরিয়ে দিয়েছিল। তারপর অনামিকার ন্যাকামিতে ডুবে যায় সায়ন, কিন্তু জেদের বসে অনামিকার সাথে সম্পর্ক রাখলেও ভালো সে অতসীকে বাঁচতে শুরু করে। এটা আর কেউ না বুঝলে ইফাত বেশ বুঝতে পারে। অনামিকার প্রতি সায়নের শুধু করুণা ছিল, অন্য কিছু। কিন্তু এই বোকা ছেলেটা এতদিনে বুঝলো না অনামিকা শুধু মরিচা, যার সব থেকে বড় প্রমাণ ইফাতে হাতে। আচ্ছা ইফু, 4-5 দিনে কাউকে ভালোবাসা যায়? 4-5 দিন অনেক বেশি সময়। ভালোবাসতে কয়েক মুহূর্ত যথেষ্ট। জানিস তো হুমায়ুন আহমেদ কি বলেছিল? ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই, 1 মুহূর্ত যথেষ্ট। তুই কি আবার নতুন করে কারো প্রেমে পড়েছিস নাকি? কথাটা বলে ইফাত হাসতে থাকে আর সায়ন ভুরু কুচকে তাকিয়েছে। দাদা ভাই তোমার পানি। আর শোনো আপু, জলদি ঠিক করে দাও, আমি বাড়ি যাব। আমার দম বন্ধ লাগে এখানে। 2 দিন পর এক্সাম আছে। এক্সাম না দিলে ইয়ার গ্যাপ হয়ে যাবে। এমনিতেই এবছর এক্সাম। আর আমার আর এক্সাম। আপু সুস্থ হলে আমি চলে যেতে পারবো। আর হ্যাপি প্লিজ তাড়াতাড়ি। বাবা বলেছে বাড়িতে উঠতে দিবে না, আমাকে হোস্টেলে উঠতে হবে। তাড়াতাড়ি না হলে আবার হোস্টেলে সিট পাবো না।
অতসী কথা বলে ধপ করে বসে পড়ল। ইফাত কিছু বলল না। হ্যাঁ, অনামিকা সুস্থ হলে সব রহস্যের জট করবে। ওর রিপোর্টগুলো দেশের বাইরে পাঠানো হবে, খুব দ্রুত আসবে। কিন্তু অনামিকা সুস্থ হওয়ার আগে এই বিষয়ে ইফাতকে গোপন রাখতেই হবে। পুরো ফ্ল্যাটে কেউ নেই। রাইমা এঘর ওঘর করে দিন কাটাচ্ছে। দিয়ানের প্রতি কোনো অভিযোগ নেই অতসীর প্রতি। আশ্চর্য হলো, দিয়ানকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু অতসী না, রাইমা চলে যাবে। অতসী শুধু হারিয়েছে, কিছু পায়নি। এবেলা না হয় একটু সুখ হোক। একটা রুমের সামনে দাঁড়িয়ে আছে রাইমা। এই রুমে 5 দিন আসা হয়নি। দরজা খুলে দিয়ে পুরো হতবাক। দেওয়াল জুড়ে অতসীর অনেক ছবি। কখনো অতসী ক্যামেরার দিকে তাকানো, কখনো আনসেন্ডার রুমের অন্য পাশে রাখা এক বিশাল টেডি বিয়ার। টেডি বিয়ারটার গালে হাত দিয়ে রাখতে রাইমা ডুব দিল অতীতে। প্রতিদিন কলেজে যাওয়ার সময় সুপার শপে একটা বড় টেডি বিয়ার দেখতে যায় বাইরে থেকে। অতসী আর রাইমা প্রতিদিন দেখতো। অতসী বলতো, দেখিস, ওটা আমি কিনবো। দাম ছিল 2680 টাকা। কিন্তু অতসীর জন্য এত টাকা অনেক। নিজের খরচ নিজেই দিতে হয়। রাইমা বলেছিল গিফট করবে, কিন্তু অতসী নিজেই কিনবে। প্রায় 8.5 মাস সময় নিয়ে 2700 টাকা জমিয়ে সেদিন কিনতে যাবে। ঠিক সেদিন কে যেন টেডি বিয়ারটা কিনে নিয়ে যায়। অথচ চুপচাপ পুকুর ঘাটে 2 ঘন্টা কড়া রোদে বসেছিল। রাইমা পুরো শহর খুঁজে ওরকম পেয়েছিল না। মেয়েটা সচরাচর কিছু শখ করে না, কিন্তু এই টেডির শখ ওর প্রচুর। ভাগ্যে ছিল না মেয়েটার। বেটার লাক নেক্সট টাইম বলে এসেছিল অতসী। বাসায় এসে ড্রয়িং রুমে টেডি বিয়ারটাকে দেখে দৌড়ে গিয়ে গালে হাত রাখে অতসী। সবে একটু স্পর্শ করেছিল, ঠিক তখনই অনামিকা ওকে টেনে এনে গালে কষিয়ে থাপ্পড় মারে। নেকা কান্না করতে করতে বাবাকে বলে ওর নাকি এক বেস্ট ফ্রেন্ড গিফট করেছে, আর অতসী নষ্ট করে দিচ্ছে। অতসীর বাবা কিছু না বলে বের হয়ে আসে। অনামিকার হাতে থাকা গরম চা অতসীর হাতে ঢেলে দেয়। রাইমার বাড়ি পাশাপাশি হওয়াতে সব দেখেছিল সেদিন। পরে জানতে পারে ওর বাবা সেদিন ওকে খেতে অবধি ডাকেনি। অনামিকা, অনামিকা, তুই যে কত বড় কালসাপ, তা যদি তোর বাবা বুঝতো। তোর জাস্ট ফ্রেন্ডগুলোকে লাইন করে দাঁড়া করলে এলাকা ছাড়িয়ে যাবে। তুই সুস্থ থাকতেও আমাদের শান্তি দিস নি। এখন মরার মতো পড়েও তুই অতসীর জীবন নষ্ট করে দিচ্ছিস। আল্লাহ তোকে মাফ করবে না। দিহান ফিরে এসেছে। রাইমার ধূপপানি বুক দিয়ে দিহানের সামনে এসে দাঁড়ালো। অতসী আসেনি। আসবে না কেন? তোমার জন্য। আমি চলে যাব। অতসীকে ছুঁয়ে কথা দিয়ে এসেছি, আমি আমাদের সম্পর্ককে সুযোগ দেব। আমার তো দয়া চাই না, কিন্তু আমি চাই অতসীর ইচ্ছেকে সম্মান দিতে। রাইমা কথা বাড়ায় না। অতসীর প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল। সত্যি মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ক থেকে বড় হয়ে দাঁড়ায়। রাত বেড়েই চলেছে। অনামিকা পাশে বসে আছে সায়ন। মনে হাজারো প্রশ্ন। পাশের রুমে অতসী। বাইরে হালকা বাতাস বইছে। সায়নকে জানলার গ্রিল ধারে বিড়বিড় করে বলছিল, প্রত্যেকে একা হয়েছে। কি ভয়ঙ্কর এই একাকিত্ব, কি নির্মম এই বান্ধবহীনতা, কি বেদনাময় এই বিশ্বাসে। সকালে এত বড় সারপ্রাইজ আশা করেনি অতসী। মা এসেছে। প্রায় 1.5 মাস পর দেখলো মাকে। জ্বরের কথা শুনে এসেছে, সাথে রান্না করে নিয়ে এসেছে মেয়ের পছন্দের রান্না। অতসী বেশ তৃপ্তি করে থাকছে। সায়ন শুধু তাকিয়ে দেখছে। হালকা কফি কালারের সুতি শাড়ি পরা অতসীর চুলগুলো হাত খোপা করা। চুলের গুলো গলার দুপাশে স্পর্শ করছে। নাকে ছোট্ট ডায়মন্ডের নাকফুল, ঠিক তিল থেকে 2 সেন্টিমিটার নিচে। ঠোঁটগুলো বারবার নাড়ছে। বাম হাতের কনিষ্ঠে তিলটা বারবার টানছে সায়নকে। একদিনে বসে থাকা সায়নের ঘোর কাটে অনামিকার বাবার কথায়। অতসী মায়ের সাথে কথা বলে ব্যস্ত। অতসী এত কথা বলতে জানে। খেতে খেতে অতসী বিষম খায়। না, খাবার না মা, দুজনে একজনেও কোথায় হারিয়ে যাচ্ছে না। এত তাড়াহুড়ো করে কি আছে? সাবধানে খাওয়া যায় না? সব কিছুতে তাড়াহুড়ো। সায়ন বলতে বলতে সায়ন দ্রুত উঠে গিয়ে পানি এগিয়ে দেয়। পিঠে হাত বুলিয়ে দিচ্ছে অতসীর মা। চোখে মুখে পানি এসেছে। কোনো উত্তর না দিয়ে নাক টানতে টানতে অতসী উঠে যায়। ওর মা পিছনে পিছনে যাচ্ছে। অতসীর বাবা সায়নের দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখে। কেন যেন মনে হচ্ছে সায়ন অতসীর প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। এমনটা হলে অনামিকা যখন সুস্থ হবে, তখন যদি সায়ন অতসীকে না ছাড়ে অনামিকাকে, তখন কি হবে? না, কিছু একটা করতে হবে। অনামিকা সুস্থ হোক, তারপর অতসীকে নিয়ে যাবে। অনামিকাকে জানতেই দিবে না অতসী সায়নের বিয়ের কথা। সময় বাহমান। ইস, কাছের মানুষগুলো যখন আশেপাশে থাকে, তখন যদি ঘড়ির কাঁটা বন্ধ করে দেওয়া যেত, কতই না ভালো হতো।
অতসীর বাবা আগেই চলে গিয়েছে নিচে। অতসীর মায়ের থেকে বিদায় নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে। যতদূর দেখা যাবে এখান থেকেই দেখবে, আর জীবনে দেখা হবে কিনা কে জানে। চলতে চলতে অতসীর মা থেমে যায়। ব্যাগ থেকে একটা ল্যাপটপের ব্যাগ বের করে সায়নের হাতে দেয়। আমার মেয়ে জীবনে অনেক কিছুই পেয়েছে, কিন্তু আফসোস পরিবার থেকে কিছুই পায়নি। খুব শখ করে গ্রাফিক্সের কাজ শিখেছে, কিন্তু ল্যাপটপের কথা বাবাকে বলে লাভ হয়নি। তখন তোমাদের অ্যাক্সিডেন্ট হলো। যদিও তোমাকে আমাদের 1 পয়সা দিয়ে চালানো লাগেনি, কিন্তু অনামিকার বাবা অতসীকে বকেছিল। তার মায়ের এই বিপদের সময় অতসী গ্রাফিক্সের কাজ শেখা ল্যাপটপের কেনা একদম বেমানান ছিল। তাই কিনে দেওয়া তো দূরের কথা, থাকবে সেসব কথা। এইটুকু আমার মেয়েটা তার অনেক শখ আহ্লাদ 2 চোখের পানি ভাসিয়ে দিয়েছে। টু শব্দটা করেনি। আমি তো মা, তাই ওর কাছে করা প্রথম আর শেষ আবদারটা রাখলাম। তুমি প্লিজ ওকে এটা দিও। বাসায় তো থাকে, এটা পেলে মন ভালো থাকবে। বলবে আমি দিলাম না কেন? ওর নানুর হাতের বালাজোড়া বিক্রি করে কিনেছি। মেনে নিতে পারবে না তো, কারণ আমার মায়ের শেষ স্মৃতি ছিল। আরেকটা কথা বাবা, ওকে এত ওভাবে মেরো না। ওর মার খাওয়ার অভ্যাস আছে, কিন্তু মেয়ে মানুষ তো, যদি উসনিজ হয়ে যায়। আমার কথায় কিছু মনে করো না। পারলে মেয়েটাকে পরীক্ষা দিতে দিও। ভালো থেকো বাবা। ভদ্রমহিলার কথা শুনে বলে কালো ওনার কোনা দিয়ে চোখ মুছে হাঁটতে লাগলেন। পিছন ফিরে বার দুয়েক তাকালেন বারান্দার উপর। হয়তো অতসী দাঁড়িয়ে আছে সেখানে। মায়ের বলা কথাগুলো কানে বাজছিল সায়নের। অনামিকা কি তবে তাকে ঠকিয়েছে, নাকি মেয়েকে বাঁচাতে উনি এসব কথা বলেছেন? অথচ যদি সত্যি গ্রাফিকের কাজ কয়েকদিনই শিখে থাকে, তাহলে ওসব কিভাবে? অনামিকা না অতসী, কাকে বিশ্বাস করবে সায়ন? কে বাস্তব, কে মরিচিকা? অতসীর বিরুদ্ধে সব প্রমাণ সায়নের কাছে আছে। অনামিকাকে অতসী কতটা কষ্ট দিত, কিন্তু অতসীর ব্যবহার সবকিছু উল্টো প্রমাণ করছে। সায়নের মাথা প্রচন্ড ব্যথা করছে। অ্যাক্সিডেন্টের পর থেকে কোনো বিষয়ে টেনশন নিতে পারে না, আর অতসীকে চাই। অতসী ছোট্ট সেই একটা হাসি, যে কোটি টাকার সুখের থেকেও বেশি। অনেকক্ষণ যাবৎ সায়নের ফোন বেজেই চলছে। অতসী পাশের হরর টিভি সিরিয়াল দেখছে। কালার্সের নতুন হরর টিভি সিরিয়াল শুরু হয়েছে, কবজ। ভূতের প্রতি অতসীর টান একটু বেশি। মাঝে মাঝে ইস, যদি একটা ভ্যাম্পায়ার বয়ফ্রেন্ড থাকতো না। সায়নের ফোন বেজেই চলছে। এই খাম্বাটা কই গেছে? কল রিসিভ করে না কেন? ব্রেক দেওয়াতে অতসী বাধ্য হয়ে কল পিক আপ করতে ওপাশ থেকে বলে ওঠে, সোনা পাখি, কল রিসিভ করতে এত সময় লাগে? ঘুমাচ্ছিল নাকি? আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার বয়ফ্রেন্ড ফোন বাসায় রেখে গেছে, আসলে বলবো। হোয়াট দ্য হেল অতসী, কি বলছো? আমি সায়ান। ও, আমি মনে করছি আপনার কোনো বয়ফ্রেন্ড। হোয়াট কাইন্ড অফ ননসেন্স ইজ দিস? আর ইউ ম্যাড? আমি কি করে বুঝবো আপনি কল দিচ্ছেন? স্ক্রিনে নাম উঠেছিল মাই ফোন লেখা, তো মনে করেছি আপনার বয়ফ্রেন্ড কল দিচ্ছে। যেহেতু ছেলেগণ্ড, উইল ইউ প্লিজ স্টপ? আচ্ছা, আমাকে দেখে তোমার অমন মনে হয়? আর ইউ থিঙ্কিং নাইস? না মানে আপু ঘুমাচ্ছে, খাইয়ে দিয়েছি, নার্স আছে, আর আমি পালিয়ে যাইনি। আমি এসব জিজ্ঞাসা করছি, হয়তো করতেন তাই বললাম। তোমার রেজিস্ট্রেশন নাম্বার বলো। মানে রেজিস্ট্রেশন নাম্বার বোঝো? ওইটা বলো, প্লাস অ্যাডমিন রোল। ওসব বাবা বিয়ের দিন ছিঁড়ে ফেলেছে, আমার কাছে নেই। মানে তো আছে কি? প্লিজ জলদি বলো। আচ্ছা ধন্যবাদ। ফোন রেখে গেলে কল দিয়ে কি দিয়ে? আমার ফোনটা নাকি? আমি জানি না। আচ্ছা একটু রাখছি, ব্যস্ত আছি, দ্রুত আসবো, খেয়াল রেখো দুজনে। অথচ কল কেটে দিয়ে বসে থাকে কিছুক্ষণ। লোক না খাম্বা, কি মনে করে নিজেকে? আমি কি করে বুঝবো যে উনি কল দিচ্ছে? জীবনে কোনোদিন আমার সাথে ফোনে কথা বলেছে? ফোনটাই বা রেখে যাওয়ার কি দরকার ছিল? ভাল লাগে না। আল্লাহ, তুমি একটা বিমান দাও, আমি উড়ে উগান্ডা চলে যাই। বিমানের কথা মনে হতে দিয়ানার কথা মনে পড়লো অতসীর। দু চোখ পানিতে টলমল করছে। দৌড়ে ছুটে যেতে ইচ্ছে করছে দিয়ানের কাছে, কিন্তু রাইমা কষ্ট পাবে। আচ্ছা, আজ বাদে কাল যখন অনামিকা সুস্থ হবে, তখন অতসীর কি হবে? কোথায় যাবে? বাবার বাড়ি? বাবা জায়গা দিবে তো? ক্যাফেতে প্রায় 48 মিনিট যাবৎ অপেক্ষা করছে আফরিন। বিপদের সময় কি জ্ঞান কি কোনোদিন হবে না? এমনিতেও সারা সপ্তাহে দুজনে ব্যস্ত থাকে। এই বুধবার বিকেলে দুজনের জন্য একটি ফ্রি সময় বের করে নেয়। অথচ গত 1 মাস যাবৎ ইফাত তাও দিচ্ছে না। এভাবে যে মেয়েটার কষ্ট হয় বোঝে না। প্রিয় মানুষের সাথে দেখা করতে আসলে একটু সাজগোজ করে আসতেই হয়। হালকা কাজল, লিপস্টিক, খোলা চুল, এসব লাগে সামনের মানুষকে স্পেশাল ফিল করার জন্য।
কথাটা ইফাত একদিন আফরিনকে বলেছিল। সেদিন আফরিন একটু অগোছালোভাবে চলে এসে খুব লজ্জা লেগেছিল। এরপর থেকে আফরিন ইফাতের সাথে দেখা করতে আসলে শাড়ি পরে সেজে আসে, কিন্তু ইফাতটা যে কই। 5 মিনিট পর ইফাত আসে। এসে বসতে বসতে সরি সরি দেরি হয়ে গেল। কোথায় ছিল, একটু কাজ কি কাজ, অতসীর অ্যাডমিন। কথাটা শেষ করতে দেয় না আফরিন। অতসী নামটা যেন এতক্ষণে অভিমানের উপর ঘি ঢেলে দিল। আবার ওই মেয়ে? আচ্ছা, ওই মেয়ে ছাড়া কি আর কোনো কাজ নেই তোমার? মানে মানে কি বোঝো না? আমার সময় হয় না, অথচ ওই মেয়ের জন্য এত কিসের আদিক্ষেতা? কি সম্পর্ক তোমাদের? তুমি জানো ও আমার ছোট বোনের মতো। তারপর তুমি রেগে আছো? না, পানি খাও। পানি মাই ফুড। আর ইউ থিঙ্ক আই এম এ লিটিল গার্ল? নো, মিস্টার রিফাত চৌধুরী। আফরিন, রিল্যাক্স ডিয়ার। শোনো, মায়ের পেটে বোন ছাড়া অন্য কোনো দিন কি বোনের সম্পর্ক হতে পারে না? আর ওই মেয়ে তো আরও না। যে মেয়ে নিজের বোনের সতীন হতে পারে, আর সে যাই হোক কারো বোন হতে পারে না। নাকি তুমি ওকে রক্ষিতা হিসেবে রাখতে চেয়েছো? এনাফ একমিন। আফরিন, এতক্ষণ অনেক বলেছো, আর না। তুমি সব জানার পরেও এসব বলতে পারলে? আজ ডিসাইড করো, অতসী না আফরিন। যদি বলি অতসী, তাহলে আজকে আমাদের শেষ দেখা। আমাদের মাঝে সব শেষ হয়ে যাচ্ছে। আমি অতসীকেই বেছে নেব। ইফাত, হ্যাঁ, তোমার মতো আফরিন আমার লাইফে অনেক আসবে। ইফতিকে পেয়ে হারিয়েছি, আমি অতসীকে পেয়ে আমি ওকে ছাড়তে পারবো না। ভালো থেকো আমার ভালোবাসা। ইফাত চোখের পানি মুছে বেরিয়ে আসে। আফরিন এখনো বসে আছে। এভাবে ইফাত একটা রাস্তার মেয়েকের জন্য ওকে ছেড়ে দিবে? অপরদিকে ইফাত ভাবছে, মেয়েটার জন্মই হয়তো আজন্ম পাপ হয়ে গেছে। কেউ তোকে স্বাভাবিকভাবে নিতেই পারে না বোন। কিন্তু চিন্তা করিস না, তোর এই ভাই তোর জন্য যে কোনো কিছু করতেই সবসময় প্রস্তুত।